2021 সালের লড়াই ভীষণ কঠিন ছিল, 2026 সালের লড়াইও কঠিন হবে। আমি এখনো পর্যন্ত ময়না মানুষের থেকে কেউ আমায় মুখ ফিরিয়ে নেয়। টিএমসির বহু ভোটার্স আছে আমাকে ফোন করে, ক্যাডার অফ খাঁকি বর্দি, তাদের জন্য টিএমসি আজকে চড়াং চড়াং গুড় বাতাসার মতো কথাবার্তা বলছে। পুলিশ শুধু নিরপেক্ষ হয়ে যাক, তারপরে দেখিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি কি। তার বাবার ক্ষমতা আছে, বুকের পাটা আছে, আসুক তো। একটা সম্প্রদায় যদি ঘিরে ফেলে না, ফ্ল্যাগটা লাল ঝান্ডা বেঁধে রেখে দিন, এই নির্বাচনে নামবেন না। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 24 ঘন্টা মধ্যেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। তার মধ্যে বেশ কয়েকজন জয়ী বিজেপি বিধায়কের ওপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, যিনি আবারও ময়না থেকেই প্রার্থী হয়েছেন। দাদা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 2021-এ আপনি বিধায়ক হয়েছিলেন এই ময়না বিধানসভা থেকেই, আবারও আপনাকে প্রার্থী করা হলো। এই যে আবার সুযোগ পেয়েছেন, কিভাবে দেখছেন বিষয়টা? তার জন্য ধন্যবাদ জানাবো আমাদের সিনিয়র নেতৃত্বকে, প্রেসিডেন্টকে, আমাদের শ্রমিকদা থেকে শুরু করে, শুভেন্দুদা থেকে শুরু করে, সুকান্তদা থেকে শুরু করে, অবজারভার সবাইকে, আমার সিনিয়র নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাবো আমার উপর বিলিভ এবং আমার উপর ট্রাস্ট রাখার জন্য। অ্যান্ড আমি আবার একই জায়গা থেকে প্রার্থী হয়েছি। আমারই গ্রাম, আমারই বিধানসভা, আমারই এলাকা, আমারই লোকজন। লাস্ট 5 বছর ধরে রাজনীতিতে এসেছি, 2021 সালে এসেছিলাম। তারপর থেকেই প্রায় সপ্তাহে 3 দিন 4 দিন ধরে সবসময় এলাকাতে থাকতাম এবং খুবই ভালো লাগছে ওখানে আবার ময়না থেকে প্রার্থী, আবার সেই প্রতিদ্বন্দ্বিতা, আবার সেই মানুষের কাছে যাওয়া। খুব আমার ভালো লাগে এগুলো, মানুষের কাছে যেতে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার বহু আগে থেকেই, যখন প্রার্থী তালিকা হয়তো সম্ভবত ঠিকও হয়নি বিজেপির, তখনই আপনি একটা সভা মঞ্চ থেকে একেবারে কনফিডেন্স সহকারে বলেছিলেন যে আপনি আবারও ওখান থেকেই প্রার্থী হবেন। এত কনফিডেন্স কিভাবে? যারা পারফরমেন্স করে, তারা বিলিভ করে নিজের উপর, এবং আমি আমার পারফরমেন্স করেছি। আমি যতটা সম্ভব ময়নার মানুষের পাশে ছিলাম, বিপদ আপদে, অনুষ্ঠানে, সর্বসময় ময়নার পাশে ছিলাম। এবং কনফিডেন্স ঠিক না, আমি ওরকম কিছু বলিনি যে আমি এখান থেকে প্রার্থী হব। আমি মানুষকে উৎসাহ দিতে, আমার কর্মীদেরকে উৎসাহ দিতে, কিছু লোক ছিল তারা নিজেদের ব্যানার চতুর্দিকে গাছে, পোস্টারে, ল্যাম্প পোস্টে টাঙিয়ে রেখেছিল। এই কারণে বিভ্রান্ত শুরু হয়েছিল এবং সংগঠনের সাথে ক্ষতি হচ্ছিল। তো সবাই আমাকে একই কথা, আপনি দাঁড়াচ্ছেন না, ও বলছে সব জায়গাতে ও দাঁড়াচ্ছে। তখন আমি একটা ছোট্ট স্টেজ থেকে আমি একটা বললাম, না, এটা না করলে মুশকিল আছে, কারণ সংগঠন না বাঁচিয়ে রাখলে তো আর কিছু করতে পারবো না। তাই সংগঠনকে বলার জন্য, সংগঠনকে বোঝানোর জন্য যে আমি আছি আপনাদের সাথে, আমি আপনাদের প্রার্থী হব আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি চায়। আপনি 2021-এ বিজেপিতে জয়েন করলেন, বিধায়কও হলেন। এই যে ক্রিকেটের ময়দানে আপনাকে দীর্ঘদিন দেখা গিয়েছিল, দুটোর মধ্যে কোন জীবনটা আপনার সবথেকে বেশি ভালো লাগছে? দেখুন, একটা কথা বলি, ক্রিকেট দেশের জন্য খেলা, সবসময় প্রাইড। আর এখানে বিপদে মানুষের পাশে থাকা, সেটা ভগবান এই আমাকে সৌভাগ্যটা দিয়েছে। সো দুটো ডিফারেন্ট পার্ট। ক্রিকেট খেলেছি নয়, আমি ক্রিকেটকে মানে বাংলার ক্রিকেটকে একদম দাপিয়ে বেরিয়েছি। ক্লাব ক্রিকেট, আপনার বেঙ্গল ক্রিকেট, আপনার IPL 10 বছর, ইন্ডিয়ার হয়ে কিছু ম্যাচেস খেলা, টেস্ট টিমে থাকা। সো এইগুলো আমি করেছি, কিন্তু ওটা তো ক্রিকেট খেলা একটা সময় অবধি। বাট এটা কিন্তু মানুষও মনে রাখবে যে আমি MLA হয়ে কাউকে হেল্প করা, কোনো মানুষের, গরিবের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, কাউকে একটা তিরপল দেওয়া, কাউকে ওষুধ খেতে পয়সা দেওয়া। হ্যাঁ, সো এগুলো একটা আশীর্বাদ, এগুলো একটা আমি পূর্ণ লাভ করছি। আমি মনে হয় কোনো দুর্নীতির সাথে এখনো পর্যন্ত টিএমসি আমার দাগ লাগাতে পারেনি, ছিটা ফোটাতেও ফেলতেও পারেনি। কোনো নোংরা কেসেস এইসবের মধ্যেও কিছু নেই। আমি আমার মতো কাজ করি, এলাকার পাশে থাকি, যতটা উন্নয়ন করার চেষ্টা করি। বিধানসভাতে এখানে ফাইট করি ময়নার মৎস্যজীবীদের নিয়ে, রাস্তাঘাট নিয়ে। ময়নাতে একটা নতুন উদ্দীপনা হতে চলেছে, মানে নতুন একটা প্রজেক্ট আসতে চলেছে 275 কোটি টাকার। ভারতের রেল ময়নার সাথে যুক্ত হচ্ছে। একটা ময়নার মানুষ রেল চড়বে,
নন্দকুমার টু বলাইপন্ডা, হুম। আগামী দিনে বলাইপন্ডা থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর কানেক্ট হবে, ওটা পরের কথা। বাট বলাইপন্ডা অবধি আমার ময়না বিধানসভা শেষ, তো সেই অবধি আমার রেল ঢুকবে খুব শীঘ্রই। হুম। এটা ময়নার মানুষের একটা বড় মানে দীর্ঘদিনের স্বপ্ন বলা যেতে পারে, আর সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি সাকার হবে। এবং তাছাড়া এমএলএ ল্যাডের সমস্ত টাকা, হুম। প্রায় সমস্ত টাকা আমার বিভিন্ন অঞ্চলে, কোথাও মন্দিরের লাইট, কোথাও রাস্তা, কোথাও স্কুলে সোলার লাইট, সো বিভিন্ন জায়গাতে এগুলো হুম। দেওয়া হয়েছে। হসপিটাল হুম। কোথাও বাদ দেইনি, সবাইকে অল্প 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 করে আমার যতটুকু টাকা, যদিও খড়গাদায় সুচ ফোটানোর মতো টাকা 50 লক্ষ টাকা, যেখানে মমতা ব্যানার্জি বুথে বুথে 10 লক্ষ টাকা দিচ্ছে, আমার 277টা বুথ মাত্র 50 লক্ষ টাকা দেয়। সো মমতা ব্যানার্জি ভোটের জন্য, ভোটের আগে ঘোষণা করেছিল 10 লক্ষ টাকা করে দেবে পার বুথে, তার থেকে এমএলএদের টাকা বাড়িয়ে দিতে পারতো, তাহলে আরো এমএলএরা কাজ করতে পারতো। তো সেগুলো করবেন না, যেখানে উনি ভোট পাবেন সেটাই করবেন। এবার লড়াইটা কতটা কঠিন হবে? কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে সিপিএম এর দেখুন, যে কোনো লড়াই কঠিন হয়। আমি খেলোয়াড় মানুষ, কখনো আমি বলবো না যে ম্যাচ খেলার আগে ম্যাচ জিতে গেছি, আমি কখনোই বলবো না, আর আমি আমার মুখ থেকে বেরোবেও না। কিন্তু যে কোনো লড়াই কঠিন হয়। 2021 সালের লড়াই ভীষণ কঠিন ছিল, 2026 সালের লড়াইও কঠিন হবে। সো লড়াই লড়তে হবে, এটা তো আমার হাতে নেই পারফরমেন্স করা, এটা আছে সম্পূর্ণ এই আঙুলটা টেপবে গিয়ে ময়নার মানুষ ওই বোতামে গিয়ে টিপবে, ব্যালট বক্সে গিয়ে টিপবে। তো সেখানে আমি আগের মতো আবার সেই তাদের প্রার্থনা, তাদের কাছে ভোট চাওয়া, বারবার গেছি, আবার গিয়ে বলবো। সো এটা আমার কাজ এবং ডিউটি, যে মানুষের কাছে গিয়ে আবার ভোট চাইবো। 5 বছরের বিধায়ক আপনি, হাতের তালুর মধ্যে কি এখনো ময়না বিধানসভাটা চলে এসেছে নাকি এখনো কিছুটা বাকি? কোনো বুথ বাকি নেই, মানে বুথ বলাটা ভুল, হয়তো দু একটা অলিগলি থাকবে, রাস্তা থাকবে, হয়তো সেগুলো তো যায়নি। আদারওয়াইজ কোনো 277টা গ্রামেই যাওয়া হয়েছে, এবং শুধু একবার নয়, বহুবার করে যাওয়া হয়েছে। এবং আমি যেদিন থেকে এমএলএ হয়েছি তারপর থেকে সব সময় এভরি টাইম আমি ময়নাতে সপ্তাহে 3 দিন করে 4 দিন করে সময় দিচ্ছি, কখনো কখনো 5-6 দিনও সময় দিচ্ছি, যেরকম রিকোয়ারমেন্ট আছে। তো সেইগুলো করেছি আমি। তো সেই ভালোবাসাটা পেয়েছি ময়নার মানুষের কাছে, সেই আদর পেয়েছি, সেই ভালোবাসা পেয়েছি। গত 5 বছরে ময়নার মানুষের সাথে আপনার কেমন সম্পর্ক, মানে যোগাযোগ কেমন রেখেছেন? ওই তো বললাম, রান্নাঘরে ঢুকে আলু ভাজা, বেগুন ভাজা, মাছ তুলে খেয়ে নিই, এই সম্পর্ক। ইটস আ বাড়ির সম্পর্ক, একদম ছেলের মতো। প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বাড়িতে আমি গিয়ে আমি রান্নাঘর অব্দিও যেতে পারি। আমি বলবো, আমি রান্নাঘর থেকে বহুবার খেয়েওছি। অ্যাজ এ বাড়ির ছেলের সাথে সম্পর্ক যেরকম, একটা সেই রকম সম্পর্ক আমার ময়না বিধানসভার মানুষের সাথে। আপনার এখন প্রস্তুতি পর্বটা ঠিক কোন জায়গায়? আমি জানি ওনারা বিজেপি করেন কিংবা ওনারা আমায় ভালোবাসেন, তাতেও আমি ওনার কাছে আবার যাবো, কারণ 5 বছরের যে সম্পর্কটা হয়েছে ওটা আছে। আবার নতুন করে আমি যাব, নতুন করে আবার ইস্টার নিয়ে যাব, নতুন করে আবার সম্পর্ক তৈরি করব। কি মনে হচ্ছে এবারও আপনি জয়ী হবেন? কারণ কোমর বেঁধে তো তৃণমূল একবার প্রস্তুত। আমি কি বলেছি শুরুতেই, যে আমরা স্পোর্টস পার্সন, যত সময় না শেষ বল হয় তত সময় কেউ হারেনি, জিতেনি। 2021 সালেও তাই হয়েছিল, যত সময় না আমি সার্টিফিকেট নিয়ে বেরিয়েছি তত সময় আমি জিতেনি। একই মাইন্ডসেট, একই উদ্দীপনা আমার মধ্যে থাকবে। যত সময় না ভোট শেষ হচ্ছে, যত সময় না গণনা শেষ হচ্ছে 4 মে, তত সময় আমি জিতিনি। অ্যান্ড আমি খুব পজিটিভ থিঙ্কিং, অলওয়েজ পরিশ্রমী, আর সবসময় বিলিভ করি নিজেকে, হার্ডওয়ার্কিং করি। আমি এখনো পর্যন্ত ময়না মানুষের থেকে কেউ আমায় মুখ ফিরিয়ে নেন, সে টিএমসির বহু ভোটার্স আছে আমাকে ফোন করে। আমি ছেলেরা স্কলারশিপের সার্টিফিকেটে সাইন করাতে আসে পেপারে, একবারও জিজ্ঞেস করিনি তোমাদের বাড়ির লোক কোন রাজনীতির সাথে যুক্ত। আর নেভার এভার। ময়নাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ময়নাবাসীকে একটা কথা বলবো, পরিবর্তন খুব দরকার। পশ্চিমবাংলা পিছিয়ে পড়েছে, বহু পিছিয়ে পড়েছে। দীর্ঘ 34 বছর সিপিএম আমলে, ব্রাহ্মণ আমলে পিছিয়ে ছিল, আবার 15 বছর আরো পিছিয়ে গেলাম।
বাংলার মানুষকে হাত পাততে বাধ্য করে দিয়েছে। যুব সমাজ, শিক্ষিত সমাজকে MBA, ইঞ্জিনিয়ার, ডক্টর পড়ছে, তারা লাইন দিয়ে লাখ লাখ লোক, ছেলেরা তারা লাইন দিয়ে শুধু 1,500 টাকা পাবে বলে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তো এই বাংলার মানুষ এটা দেখেনি এর আগেও কখনো। তাই আমি বলবো সবাইকে, শুধু ময়না নয়, সমস্ত বাংলার মানুষ গর্জে উঠুন, এই সরকারকে একদম ফেলে দিন এই গঙ্গাতেই ফেলে দিন। এই যে বিভিন্ন প্রকল্প, এগুলো তো তৃণমূলের মাস্টার স্ট্রোক, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে বিভিন্ন প্রকল্প একবারে ভোটের মুখেই যে সমস্ত ঘোষণা করেছেন, ভাতা বাড়িয়ে দিয়েছেন, তো মাস্টার স্ট্রোক বলছে। দেখুন, দিয়ে দিতে পারবেন না এবং যুব সাথী 10 লক্ষের বেশি টাকা ঢোকাতে পারবে না। SMS আসবে কিন্তু ঢোকাতে পারবে না। একটা খুব ভালো জিনিস হলো যে যুবকরা কতটা বেকার, আজকে এই যুব সাথীর ফর্ম ফিল আপেই বোঝা গেল কতটা বেকারত্ব আছে। রাজমিস্ত্রির কাজও করতে পারে না, অন্য সম্প্রদায়ের লোক করে। আবার মমতা ব্যানার্জি বলছে যে আমি আছি বলে তোমরা বেঁচে আছো, আমরা বেঁচে আছি। আমি বলবো কার বাবার ক্ষমতা আছে, বুকের পাটা আছে, আসুক তো। একটা সম্প্রদায় যদি ঘিরে ফেলে না, কি মিন করতে চাইছেন আপনি? একটা মুখ্যমন্ত্রী, আপনি বলছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে এই সম্প্রদায়টা বেঁচে আছে, মানে তারা সংখ্যায় বেশি, নাকি আমরা সংখ্যালঘু হয়ে গেছি? তাহলে তারা সংখ্যায় বেশি, তোমাদেরকে ঘিরে ফেলবে, আমরা শেষ হয়ে যাব। 12টা নয় 13টা বাজিয়ে দেবে। 13টা না বাজতে গেলে আপনি বিজেপি TMC-কে ভোট দিতে হবে। ওদিকে ওনাদের মহিলা MP, উনি বলছেন যে TMC করে না সে বাঙালি নয়। এরা কারা? শুধু TMC-র এই হারমাদ বাহিনী এবং ক্যাডার অফ খাঁকি বর্দি, তাদের জন্য TMC আজকে এত দম্ভ, এত চড়াং গুড় বাতাসার মতো কথাবার্তা বলছে। নাহলে পুলিশ শুধু নিরপেক্ষ হয়ে যাক, তারপরে দেখিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি কি। বামেদের লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে স্বপন বর্মন আপনার বামেদের লিস্টের সাথে আমাদের কিছু নেই। একটা বিধানসভাতে কেউ নেই, একটা প্রধান নেই, পঞ্চায়েত নেই, তার আবার লিস্টের কি আছে মূল্য? বুথে 2টো করে 3টে করে ভোট নেই, শুধু TMC-র ক্যাডার হিসেবে ওই পার্টিটা কাজ করে, TMC থেকে পয়সা। ব্রিগেডে বামেদের মিছিল হলে TMC-র লোক আসে, শুনে রাখুন। বামেদের পতাকা লাগায় TMC, বামেদেরকে ফান্ডিং করেও TMC। সো ওই দলের একটা বিধায়ক নেই, একটা MP নেই, একটা MLA নেই, একটা প্রধান নেই, সে ঘোষণা করে কি হয়? আমি শুধু শিক্ষিত এবং যোগ্য যারা বামফ্রন্ট করছেন, তারা বাংলার মানুষের কথা চিন্তা করে কিছু দিনের জন্য আমাদের রাজ্য সভাপতিও বলেছে, ফ্ল্যাগটা লাল ঝান্ডা বেঁধে রেখে দিন, এই নির্বাচনে নামবেন না। আগে TMC-কে তাড়ান, সমস্ত ভোট বিজেপিকে দিন, TMC-কে তাড়ান, তারপরে বিজেপির সাথে লড়াই করুন। ওয়েলকাম জানাবো লড়াই করার জন্য, মাঠ দিয়ে দেবো, লড়াই করুন। একদমই অশোক দিনদার মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। এবার এটাই দেখার বিষয় আগামী নির্বাচনে কি ফল হয়। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রর রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।